শিমুলকে আমি ২ বছর আগে বিয়ে করেছি গোপনে। এখন আমার পেটে শিমুলের ৪ মাসের সন্তান। ভুলে নয়, জেনে শুনে কনসিভ করেছি আমি। কারণ শিমুলের গড়িমাসি করেছিল আমায় ছেড়ে অন্য একটি মেয়ের সাথে চলে যেতে। কিন্তু আমি ভাবলাম, যদি ওর সন্তানকে আমার পেটে ধারণ করি, তবে যদি ওর সন্তানের জন্য হলেও আমার প্রতি মায়া হয় ওর। কিন্তু শিমুল যখন শুনল আমি কনসিভ করেছি, তখন সে আমায় নরমভাবে বোঝালো, বলল, দেখো, বিয়ের কথা তো এখনও প্রকাশ করতে পারিনি, তাহলে বেবির কথা কিভাবে প্রকাশ করব? তার চেয়ে বেবিটা নষ্ট করে ফেলো প্লিজ। আমি তখন রাগে বললাম, মরে গেলেও না, আমি আমার বাচ্চাকে কিছুতেই নষ্ট করতে দিব না। শিমুল এবার বেশ রেগে গেল। রেগে গিয়ে সে আমার গালে ঠাস ঠাস করে 4টা চড় বসিয়ে দিল। এমনিতে আমার শরীর আজকাল খারাপ যাচ্ছে, কোনো কিছু খেতে পারি না, ঘুম হয় না ঠিকমতো, শরীর দুর্বল, বমি হয় বারবার। অবশ্য বাঁচা গেল যে আমি হোস্টেলে আছি এখনও। বাসায় থাকলে সর্বনাশ হতো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। মধ্যবিত্তদের টাকা পয়সা টানাপূরণ থাকলেও মান সম্মানের টানাপূরণ নেই। কারণ তারা নিজেদের মান সম্মান বাঁচাতে সবসময় ব্যস্ত থাকে। বাসায় থাকলে এতদিনে ঠিক ধরা পড়ে যেতাম। আর ধরা পড়ে গেলেই মা নিজেই বিষ খেয়ে মেরে ফেলতো কবেই আমায়। শিমুলের সাথে দেখা করতে এসেছিলাম ব্রহ্মপুত্রের পাড়ে। এখন সন্ধ্যা ছুঁই ছুঁই করছে। অগ্রহায়ণের শীতল বাতাস এসে কাঁপিয়ে তুলছে আমার শরীর। আমি ওর হাতে চড় খেয়ে জলভরা চোখে ওর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম, শিমুল, তুমি না আমায় তোমার জীবনে চেয়েও বেশি ভালোবাসতে, তবে এখন আঘাত করলে কি করে আমায়? শিমুল চোখ লাল টকটকে, রাগে এমন হয়েছে বোধহয়। সে এবার তেজমাখা গলায় বলল, এত সোহাগ মার্কা কথা আমার ভালো লাগে না। বাচ্চা নষ্ট করবা কি না বলো? আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা হয়ে কি নিজের সন্তান খুন করার কথা বলছো তুমি শিমুল? এই কথাটা বলতে কি তোমার একটুও বুক কাঁপলো না? শিমুল থুক করে একদলা থুতু ফেলল ব্রহ্মপুত্র জলের উপর। তারপর বলল, তোমায় কতবার বলেছিলাম পিল খেতে, খাওনি কেন তুমি? আমি ভয়মাখা গলায় কাঁপতে কাঁপতে বললাম, ভুল হয়ে গিয়েছিল আমার, ভুলে খাইনি। শিমুল এবার হা হা করে হেসে উঠল। হেসে সে বলল, ভুলকে কিছু টিকিয়ে রাখতে নেই। এই বাচ্চা আমার না, তোমার ভুলের। একে নষ্ট করে দাও তুমি, তোমার এতে মঙ্গল হবে। আর যদি নষ্ট না করি, তবে তোমার পথ তুমি দেখবে, আমি এর দায়ভার নিব না। আমি এখন ইচ্ছে করলে তোমার চেয়ে সুন্দরী 100টা মেয়ে বিয়ে করতে পারবো, কিন্তু তুমি, তোমার মতো পেট হয়ে যাওয়া মেয়েকে কে বিয়ে করবে? নটি বাড়িতে যেতে হবে, বুঝেছো? শিমুলের মুখ থেকে শেষ কথাটি শুনে আমার এমন ঘেন্না হলো, সঙ্গে সঙ্গে তখন আমি হরহর করে বমি করে ফেললাম। সেই বমি খানিক গিয়ে ছিটকে পড়লো শিমুলের জামার উপর। শিমুল তখন দূরে ছিটকে গিয়ে বলল, ছি ছি ছি, তোমার সাথে আর একদণ্ড সময় আমি নেই, রাবিশ মেয়ে। শিমুল কথাটি বলে দ্রুত পায়ে আমায় নদীর পাড়ে একা ফেলে রেখে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম আর কাঁদতে কাঁদতে ভাবলাম, এই যে কাউকে না জানিয়ে ভালোবেসে গোপনে বিয়েটা করেছি, আর এখন সন্তানের মা হতে চলেছি, কিভাবে এই মুখ দেখাবো মানুষদের? শিমুল তো যে কোনো সময় আমায় অস্বীকার করে বসবে। ও যদি অস্বীকার করে আমায় ছেড়ে চলে যায়, তখন আমার কি হবে? প্রচণ্ড মন খারাপ নিয়ে চোখ মুছতে মুছতে হোস্টেলে ফিরলাম আমি। হোস্টেলে ফিরে চোখে মুখে জল ছিটিয়ে নিজেকে ঠিক করতে চাইলাম, কিন্তু নিজেকে কিছুতেই আর স্বাভাবিক করতে পারছিলাম না। কান্না কিছুতেই থামছিলই না। বারবার শুধু মনে হচ্ছিল, শিমুল কি করে এমন আচরণ করতে পারলো আমার সাথে, যার জন্য বাবা মাকে ভুলে গিয়ে তাকে জীবনসাথী হিসাবে গ্রহণ করলাম। আমি কি আর সে কিনা আমায় শুকনো পাতার মতো দুমড়ে মুচড়ে ফু দিয়ে বাতাসে উড়িয়ে দিল। আবার মাথাটা ধরে আসছে, চোখে সব কিছু কেমন ঝাপসা দেখাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি আমি মাথা ঘুরে পড়ে যাব ফ্লোরের উপর। আবার বমির উদ্বেগ, পেট গুলিয়ে আসছে কেমন। দ্রুত পায়ে কাতরাতে কাতরাতে গেলাম আমি বেসিনের কাছে। তারপর হরহর করে বমি করতে শুরু করলাম। আমার বমি দেখে দেখে পড়ার টেবিল ছেড়ে দৌড়ে এলো মিতু। সে এসে আমায় এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাতে নাভিটা চেপে ধরলো। তারপর সান্ত্বনা দেবার গলায় বলল, এক্ষুনি কমে যাবে, মনে মনে আল্লাহকে ডাক। কিন্তু আমার বমি কিছুতেই কমছিল না। বমির সাথে সাথে কান্না পাচ্ছিল। মিতু বলল, বোকা মেয়ে, কাঁদছিস কেন? পেটে গ্যাস করেছে বলে এমন হয়েছে, এর জন্য কি কাঁদতে হয়?
মিতু খুব সহজ সরল আর ধর্মভীরু মেয়ে। জটিল পৃথিবী সম্পর্কে তার কোনো ধারণা নেই বলে সে খুব সহজভাবে বলে ফেলল আমার পেটে গ্যাস করেছে। অথচ দীর্ঘ 2 বছর ধরে যে হয়ে গেল আমার বিয়ে আর পেটের সন্তানের বয়স হয়ে গেল 4 মাস, তবুও সে কিছুই বুঝতে কিংবা জানতে পারল না এসব। মিতু তার বাবা মার কথা খুব ভাবে। বাবা মা বলে দিয়েছে বোরকা ছাড়া বাসা থেকে কখনো বের হবে না, কিন্তু মিতু কোনোদিন আমি দেখিনি বোরকা ছাড়া বের হতে। 5 ওয়াক্ত নামাজ তার কাজা হয় না কখনো। এমনকি নামাজের প্রতিটা ওয়াক্তে সে আমায় ডাকে নামাজের জন্য। আমি অনেক সময় তার সাথে কথা শুনে নামাজ পড়ি, অনেক সময় শয়তানের ধাঁধা পড়ে আদায় করি না। এই সহজ সরল এবং পবিত্র মনে মিতু যখন শুনবে তার সাথে এক বিছানায় থাকা মেয়েটা গোপনে তার বাবা মাকে ধোঁকা দিয়ে দু বছর আগে বিয়ে করেছে আর তার গর্ভে এখন সন্তান এসে গেছে, তখন কেমন হবে? বমি কিছুতেই কমছে না। মিতু দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে লেবু কেটে এনে দিল। সেই কাঁটা লেবুর টুকরো আমার নাকের কাছে ধরল। আমি আমার শরীরে জিয়ে থাকা সবটুকু শক্তি দিয়ে সেই কাঁটা লেবু থেকে ঘ্রাণ নিতে লাগলাম। আর মিতু আমায় শক্ত করে ধরে রেখে গুনগুন করে কোনো একটা দোয়া পড়তে লাগলো। বমি কমলো অনেকক্ষণ পর। বমি করার পর হাত মুখ ভালো করে ধুয়ে গিয়ে শুয়ে পড়লাম বিছানায়। মিতু তখন আমার কাছে 1 গ্লাস জল আর গ্যাসের একটা ট্যাবলেট নিয়ে গেল। সে আমার কাছে গিয়ে বলল, এটা খেয়ে নে। আমি অবাক হয়ে বললাম, এটা খেলে কি হবে? ওষুধ না খেলে কি গ্যাস কমবে তোর? পরে তো আবার বমি করবি। এর কষ্টের মাঝে আমি শব্দ করে হেসে ফেললাম। ভাবলাম এমন সহজ সরল কেন হতে পারলাম না আমি। মিতু আমায় হাসতে দেখে বলল, আবার হাসছিস? সারাদিন বাইরে বাইরে থাকিস, একটা মেয়ে হয়ে বাইরে অত কি তোর? বাসায় পড়াশোনা নেই? পরীক্ষার তো দরজায় কড়া নাড়ছে। আর বাবা মার কথাও একটু ভাবিস। মাস শেষে যে কষ্ট করে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছে, এগুলো হালালভাবে ওয়েস্ট কর। মাথাটা এখনও চিনচিন করে ব্যথা করছে। তাই আমি মিতুকে বললাম, মিতু, টেবিলের উপর পানি আর ট্যাবলেট রেখে তুই চলে যা, আমি একটু পরে খেয়ে নেব। মিতু তখন আমার কাছে এসে আমার হাত ধরে জোর করে টেনে তুলল আমায়। তারপর জোর করে ট্যাবলেট খাইয়ে দিল। ট্যাবলেট খাইয়ে দিয়ে মিতু চলে গেলে তার টেবিলের কাছে মধ্যরাত পর্যন্ত সে পড়বে, তারপর তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়ে পড়বে। আবার জেগে উঠবে ফজরের আজানের আগে, উঠে ফজরের নামাজ আদায় করবে, তারপর চা করবে। চা করে আমায় ডেকে দিবে, নিজেও চা খাবে। তারপর চুলে ভাত সালুন ছাড়াবে। ভাত সালুন হলে গোসল করে সকালের খাবার খাবে, তারপর ক্লাস। এটাই তার নিত্যদিনের রুটিন। কত সুন্দর জীবন তার। কিন্তু আমার আবার চোখ ভরে উঠল। অশান্ত এবং বেহায়া জল। সেই জল টলমল করে গড়িয়ে পড়ছে গাল বেয়ে নিচের দিকে। টেবিলের ড্রয়ার খুলে ফোনটা বের করলাম আমি। অনেকক্ষণ ধরে সাইলেন্ট করে রাখা ছিল ফোনটা এখানে। ভেবেছিলাম শিমুল অনেকগুলো মিস কল বোধহয় ডিসপ্লেস ভেসে থাকবে, কিন্তু না। আমি হতাশ হলাম। শিমুল একটাও কল দেয়নি, কিন্তু একজন আমায় ঠিকই কল দিয়েছে। অনেকগুলো কল, 3টে মেসেজ। কল দিয়েছে আব্বা। তিনি আমায় কলে না পেয়ে মেসেজ করেছে, কিরে রিসিভ করছিস না কেন মা? তারপর আবার লিখেছে, তুই কি বিজি না? তারপর আবার লিখেছে, আচ্ছা যখন ফ্রি হবি তখন একটা মিস কল দিস আমায় মা। তোর মা তোকে নিয়ে খুব টেনশন করছে। আব্বার পাঠানো মেসেজগুলো দেখে আমার চোখ ভুরভুর করে উঠল আবার জলে। এবার আমি শব্দ করে কেঁদেই উঠলাম। মিতু আবার দৌড়ে এসে আমার কাছে এসে বলল, কি হলো রে না? আবার কি হলো? আমি মিতুর চোখের সামনে আব্বার পাঠানো মেসেজগুলো তুলে ধরলাম। মিতু দেখে মৃদু হেসে বলল, ফোন দে এক্ষুনি। আর বাবা মায়েরা এমনি। বাবা মা আল্লাহর কাছ থেকে পাওয়া সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার। কুরআনে আছে, বাবা মার সাথে তোমরা এমন আচরণ করো যেন তারা দুঃখ পেয়ে শব্দটা পর্যন্ত না করতে পারে। রাতে অপেক্ষা করছিলাম মিতু কখন ঘুমাবে সেই সময়ের জন্য, কিন্তু মিতু তো আর সকাল সকাল কিছুতেই ঘুমাতে যাবে না। মাঝরাত পর্যন্ত সে জাগবে, তারপর ঘুম। আমি এবার একটা ছাল চালালাম। বললাম, মিতু, আমার শরীরটা খুব খারাপ। আজ যদি তুই একটু সকাল সকাল শুয়ে পড়তি, লাইটের আলোটা আমার চোখ পুড়িয়ে দিচ্ছে রে। মিতু বলল, ঠিক আছে, এক্ষুনি শুয়ে পড়ছি বলেই সে সুইচ অফ করে এসে বিছানায় শুয়ে পড়ল। এরপর আমি অপেক্ষা করতে লাগলাম তার 2 চোখ লেগে আসার জন্য। মিতুর 2 চোখ লাগতে খুব একটা দেরি হলো না। ও যখন ঘুমিয়ে পড়ল তখন আমি শিমুলকে ফোন করলাম। প্রথম 2বার সে ফোন রিসিভ করলো না। ফোন রিসিভ করলো 3য় বার। ফোন রিসিভ করে সে জিজ্ঞাসা করলো,
ফোন দিয়েছো কেন? ওর এমন কর্কশ গলা শুনে আমার চোখ ভিজে উঠল জলে। আমি কান্নামাখা গলায় বললাম, তুমি আমায় একা রেখে কিভাবে চলে গিয়েছিলে সন্ধ্যাবেলায়? আমি না তোমার স্ত্রী? শিমুল রাগত স্বরে বলল, মায়া কান্না রাখো তো বাবা, এই জন্য তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার। এত কাঁদছো কেন? হ্যাঁ, বোঝা যায় বাপ মরে গেছে এক্কেবারে। শিমুলের এমন আচরণে আমার ভেতরটা আরও ক্ষত বিক্ষত করে তুলল। তবুও বেহায়ার মতো তার সাথে আমি ভালো আচরণ যেতে লাগলাম। ভালো আচরণ যে তার সাথে আমার করতেই হবে, কারণ আমি যে মস্ত বড় ভুল করে ফেলেছি। তাকে বিয়ে করে ভুল করে ফেলেছি, তাকে ভালোবেসে ভুল করেছি, পেটে ভেতর তার সন্তান ধারণ করে ভুল করেছি। আমি কেঁদে কেঁদে বললাম, শিমুল, তুমি যদি আমার সাথে এমন আচরণ করো, আমি কোথায় যাব বলো? কার কাছে যাব? শিমুল আমার কথার কোনো জবাব দিল না। আমি আবার বলতে শুরু করলাম, শিমুল, তোমার অস্তিত্ব আমার পেটে, তোমার বংশের রক্ত। শিমুল, আমাকে তুমি কষ্ট দিলে আমার পেটে থাকা সন্তান, তোমারও সন্তানের কষ্ট হবে। নিজের সন্তানকে কষ্ট দিয়ে কি করে তুমি সহ্য করবে বলো? শিমুল ওপাশ থেকে ঘুম জড়ানো গলায় তখন বলছে, আমার ঘুম পেয়েছে, এখন রাখছি বলে সঙ্গে সঙ্গে সে ফোনটা কেটে দিল। ও ফোন কেটে দিলে আমি আবার ডায়াল করলাম, একবার দুবার বারবার, কিন্তু শিমুল একবারও আর ফোন রিসিভ করলো না। বারবার ব্যর্থ হয়ে যাওয়া চোখের জল ফেলে ফুপিয়ে কাঁদছিলাম আমি। তখন মিতু আমায় শক্ত করে জড়িয়ে ধরল, তার চোখে জল মুছে দিয়ে বলল, অনেক কিছুই করে ফেলেছিস না? একসাথে থাকি অথচ আমি কিছুই জানি না। আমি তখন ওর বুকে মুখ ডুবিয়ে হাউ হাউ করে কেঁদে দিলাম। মিথু আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বোকা মেয়ে, শান্ত হ, কান্না থামা। আল্লাহ তো আছে, তিনি সব কিছু দেখছেন, আর তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি তোর কিছুই অমঙ্গল করতে দিবেন না। আমি কান্না ভেজা গলা বললাম, না রে মিতু, না, আমার অমঙ্গল আমি নিজেই ডেকে এনেছি। বাবা মাকে ভুলে গিয়ে মাত্র 3 বছরের চেনা জানা একটা ছেলেকে হুট করে বিয়ে করে ফেলেছি। বিয়ে করার সময় ভেবেছিলাম শিমুল আমার সবচেয়ে বড় আশ্রয়দাতা। পৃথিবীতে শিমুলের চেয়ে ভালো আর কেউ নেই। শিমুল আমায় ছাড়া বাঁচবে না, আর আমিও তাকে ছাড়া বাঁচব না। আমি বুঝতে পারি না রে মিতু, এইসব কিছু যে ছলনা ছিল। মিতু বলল, আচ্ছা বাদ দে এসব। শোন, সকালবেলা শিমুলের সাথে দেখা করার ব্যবস্থা কর, আমিও থাকবো ওখানে, কথা বলবো। এখন ঘুমিয়ে পড়। এভাবে রাত জাগলে আর কান্নাকাটি করলে তোর পেটের বাবুটার তো ক্ষতি হবে। মিতুর চোখের দিকে তাকালাম আমি। তার চোখে মুখে কি অসম্ভব মায়া, তার মুখ নিঃসৃত কথাগুলি কত মোহনীয়। কি সহজ সরল একটা মেয়ে এই মিতু। আমার খুব ইচ্ছে করে মিতু হতে, কিন্তু মিতু হওয়া সব পথ যে আমি বাকরুদ্ধ করে দিয়েছি। জানি না মিতু কিভাবে কি করলো। সকালবেলা হঠাৎ ঘুম থেকে ডেকে তুলল সে আমায়, তারপর বলল, হাত মুখ ধুয়ে খেতে আয়। আমি কোনো কথা বললাম না। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। তারপর খেতে বসে দুনালা ভাত মুখে দিতেই বমির উদ্রেক, তারপর হরহর করে সেই বমি। এই যে মাতৃত্বকালীন সময়ে একজন নারীর কষ্ট, এই কষ্ট যদি কোনো পুরুষ বুঝতো, তবে সে তার স্ত্রী কিংবা তার মাকে কোনোদিন কষ্ট দিতে পারত না। মিতু আমার কাছে এলো, তার হাতে কাটা লেবুর টুকরো। সেই টুকরো সে আমার নাকের কাছে ধরল। বমি কমে গেল। সে বলল, এখন একটু রেস্ট নে, 11টার সময় আমরা জয়নুল আবেদিন পার্কে যাব। আমি অবাক হয়ে বললাম, ওখানে কেন? শিমুল আসবে, ওর সাথে দেখা করব আমরা। শিমুল আসবে তুই জানলি কী করে? তুই যখন ঘুমে, আমি তোর ফোনপে থেকে নাম্বার নিয়ে আমার ফোন দিয়ে কথা বলেছি, অনুরোধ করেছি ওকে আসার জন্য। ও বলল আসবে। দেখিস ও আসবে না, তোকে এমনি বলছে আসবে। আচ্ছা সেটা দেখা যাক, এখন তুই রেস্ট নে। 10টা 30 বাজে ঘড়িতে। মিতু ফোন করলো শিমুলের ফোনে। আপনি আসছেন তো? শিমুল বলল, ওই তো এখন বের হব। ঠিক আছে, শুনুন, আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ড আসবে একজন, আমরা দুজনে বোরখা পরে আসব, চিনতে অসুবিধা হবে না? আমি আপনাকে দেখলেই চিনব। মিতুর কথা শুনে আমার কেমন সন্দেহ হলো। ও এমন করে কথা বলছে কেন? ঘড়িতে 11টা বেজে গেল। মিতুর ফোনে বারবার কল আসছে, কিন্তু সে রিসিভ করছে না। আমি বললাম, এই মিতু, যাবি না দেখা করতে? মিতু বলল, না। শিমুলকে বললি আসার জন্য, আমাকেও রেডি করলি, কিন্তু এখন বলছিস যাবি না? মিতু অদ্ভুতভাবে হেসে বলল, এটা একটা গেম, তোর মতো মাথা মোটা এটা কিছুতেই বুঝবি না।
মিতুকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে। কি আজব ব্যাপার! রাতে সে বলল সে এক কথা, সকালে আর এক কথা, আর এখন এক্কেবারে অন্যরকম কথা। আমি সন্দেহ ভরা গলায় বললাম, মিতু, তুই আগে থেকে শিমুলকে চিনতি না? মিতু চুপ করে রইল। আমি সহ্য করতে না পেরে রাগগ্রস্ত স্বরে বললাম, তুই বোধহয় নাটের গুরু। এই, তুই মনে হয় আমাদের সম্পর্কে ফাটল ধরেছিস। তুই সবচেয়ে বড় বেঈমান। তোকে আমি চিনি ফেলেছি মিতু। মিতু এবারও চুপ হয়ে রইল। তারপরে বারবার কল আসছে শিমুলের। এবার সে ফোন রিসিভ করলো, আর রিসিভ করে বলল, শিমুল, আমি আজকে একটু বিজি, আগামীকাল তোমার সাথে দেখা করি। শিমুল ওপাশ থেকে মন খারাপ নিয়ে বলল, আচ্ছা। এবার তো আমার মাথা আরও গরম। মিতুর জন্য শিমুলের মন খারাপ হয়? মিতু আমায় নিয়ে পরের দিনও দেখা করতে গেল না, কিন্তু ওকে হঠাৎ দেখলাম মোবাইল নিয়ে কেমন মনোযোগী হয়ে যেতে। সারাক্ষণ অনলাইনে থাকে সে। এর আগে তো এমন ছিল না মিতু। আমি বললাম, এই মিতু, তুই আমার সাথে কথা বলছিস না কেন? আর ফোনে তো এর আগে তুই অত মনোযোগী ছিলি না, এখন কিভাবে এত মনোযোগী হয়ে পড়লি? মিতু অদ্ভুত করে হাসলো আর বলল, মাথা মোটা, তুই কিছুই বুঝবি না। আমি ওর চোখের দিকে শুধু তাকালাম। এমন মায়াবী চোখের একটা মেয়েকে কি করে আমার সাথে এমন প্রতারণা করতে পারলো? সারাদিন আমি কিছুই খাইনি। মিতুও আমায় খাবার জন্য যত্ন আত্মাদি করেনি। ও হঠাৎ করে যেন কেমন হয়ে গেছে। এসব কিছু আমি আর নিতে পারছি না। তাই আমি শিমুলকে ফোন দিলাম, কিন্তু শিমুলের ফোন বন্ধ। অথচ মিতু হেসে খেলে কার সাথে একটু পর পর কথা বলছে। আমার মনে হয় শিমুলের নতুন নম্বর, কিন্তু বিষয় কিছুতেই মুখ খুলছে না শিমু। মিতু, আমি সহ্য করতে পারছি না মিতুর এমন আচরণ। তাই মিতুর একটা হাত খপ করে ধরে ফেললাম আমি। তারপর সেই হাত আমার পেটের কাছে টেনে এনে চেপে ধরলাম আর বললাম, এই দেখ মিথু, দেখ, এখানে শিমুলের রক্ত। যার 4 মাস বয়সী শিমুলের অস্তিত্ব আমার পেটের ভেতর। তুই কি করে এই নিষ্পাপ প্রাণটার সাথে বেইমানি করলি মিতু? কথাগুলো বলে আমি হাউমাউ করে কেঁদে দিলাম। মিতু বলল, তুই শান্ত হয় না? তোর চটপটে স্বভাবটার জন্যই তোর কপালে এত দুঃখ। দুঃখ তো তুই দিচ্ছিস। আমি কি দোষ করেছিলাম যে আমার শিমুলকে তুই আমার কাছ থেকে কেড়ে নিলি? মিতু অদ্ভুত করে হাসলো। এই হাসিটা বেশ রহস্যজনক। হেসে সে বলল, আসলে কেউ কাউকে কেড়ে নিতে পারে না। শরীর কেড়ে নেওয়া যায়, কিন্তু মন না। তুই ওর মন কেড়ে নিয়েছিস, এখন ওর শরীরও কেড়ে নিতে চাইছিস। মিতু আবার হাসলো, সেই রহস্যময় হাসি। তারপর বলল, আমি তোর মতো মাথা মোটা না যে কাউকে শরীর দিয়ে বসবো। তাহলে কি চাস তুই শিমুলের কাছে? তোর জন্য শিমুল আমায় ছেড়ে চলে যেতে চাচ্ছে কেন? তুই ওকে কি বুঝিয়েছিস? মিতুর ফোন এসেছে আবার। আমার কথার উত্তর দিল না সে। শিমুল ফোন করেছে। ওপাশ থেকে শিমুল বলল, তুমি আজ আসলে না কেন? মিতু বলল, আমার মন চায়নি তাই। আমার না খুব মন খারাপ হয়েছে জানো। আচ্ছা, কাল এক্কেবারে সকাল সকাল আসবো, কিন্তু যদি না আসি মরে যাবো। কিন্তু আমি মরে যাবে? মরে যাবে। কেন মরে যাবে কেন? তুমি জানো না কেন মরে যাব? তোমায় না দেখতে পাওয়ার বিরহে আমায় পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আইসি। আমার আর সহ্য হলো না। আমি খপ করে মিতুর হাত থেকে ফোনটা কেড়ে নিলাম, কিন্তু তৎক্ষণাৎ লাইনটা কেটে গেছে ফোনের, আর হাতের চাপ পড়ে ওর ফোন লক হয়ে গেছে। আমি রাগ সামলাতে না পেরে মিতুর গালে একটা চড় বসিয়ে দিলাম আর বললাম, তুই আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। মিতু তার গালে হাত চেপে ধরে চোখের জল ফেলে দিল। তারপর চুপচাপ চলে গেল ওয়াশরুমে। পরের দিন মিতু আমায় নিয়ে জয়নুল আবেদিন পার্কে শিমুলের সাথে দেখা করতে গেল। আমি কোনোদিন বোরখা পরিনি, কিন্তু মিতুর কথায় বোরখা পরতে হলো। আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু একবার যেন মনে হলো দেখে আসি ওদের সম্পর্ক কত দূর এগোলো। পার্কে এসে পৌঁছাতে পৌঁছাতে শিমুল অনেকবার ফোন করলো মিতুকে। ফোন করে বারবার বলছে, এখনও আসছো না কেন? সেই কখন থেকে আমি পার্কে বসে আছি। মিতু বলল, আর একটু ওয়েট করো, আমরা এসে গেছি প্রায়। পার্কে পৌঁছে মিতু শিমুলের ফোন করে বলল, আমরা ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষা হলুদ রাঙ্গা বাদামিওয়ালা নৌকায় বসে আছি। আমরা দুজনেই বোরখা কালো। দেখা যাক আমাদেরকে। শিমুল প্রথমে আমি দেখিনি, কিন্তু একটু পরে দেখলাম এদিক ওদিক তাকাচ্ছে। তার চোখে উৎফুল্লতা। হঠাৎ সে হাত উপরে তুলে বলল, দেখেছি দেখেছি। মিতু বলল, আসো নিচে নেমে আসো। শিমুল ফোনটা কেটে নিচে নেমে এলো, তারপর এসে বসলো মিতুর পাশে। আমি
ওদের থেকে খানিকটা সরে গেলাম আর দেখতে লাগলাম ওরা কি করে। শিমুল খানিক সময় চুপচাপ থেকে মিতুকে বলল, মিতু তোমার মুখটা তো খোলো। মিতু বলল, আমার লজ্জা করে, আমি মুখ খুলতে পারবো না। শিমুল তখন ফিসফিস করে ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলল, লজ্জা করে তো বউ হবে কি করে। এটা বলার সঙ্গে সঙ্গে মিতু তার হাত উঠিয়ে এমন চর বসালো শিমুলের গায়ে যে শিমুল খানিকটা দূরে ছিটকে পড়ল। শিমুল বুঝতে না পেরে শুধু ফ্যালফ্যাল করে তাকালো। মিতু এবার বলল, এই লম্পট, কয়টা মেয়েকে তুই বিয়ে করবি আর কয়টা মেয়েকে তুই ভালোবাসবি। কথাটা বলে আমার নিকাব এক টানে খুলে দিল মিতু। তারপর চোখ তখন টকটকে লাল। আমায় দেখে শিমুলের অবস্থা মরণাপন্ন রোগীর মতো হলো। সে এবার থতমত খেয়ে বলল, এনা তুমি এখানে। আমি চুপ করে রইলাম, কোনো কথা বললাম না। মিতু এবার তার নিজের পায়ে জুতো খুলে নিল আর সেই জুতো দিয়ে আমার হাতে দিয়ে বলল, ওকে, যতক্ষণ তোর শরীরে শক্তি আছে ততক্ষণ পেটা। আমি ওর কাছ থেকে জুতো নিয়ে রেখে দিলাম নৌকার পাটাতানে আর হাউ হাউ করে কেঁদে উঠলাম। তখন কাঁদতে কাঁদতে বললাম, শিমুল তুমি এত নীচ, মাত্র দুদিন কারোর সাথে প্রেমে করে তাকে বিয়ে করে ফেলতে চাও, অথচ তাকে চেনো না, জানো না। শিমুল হাত জোর করে এসে বলল, সরি এনা, আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। মিতু তখন ওকে ধমক দিয়ে থামিয়ে দিল। তারপর সে আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, শিমুলকে ক্ষমা করে দেওয়া হবে তোর দ্বিতীয় ভুল। সে ভুল শুধরে তোকে দিতে হবে সারা জীবন। আমি চাই না তুই ভুল কর। আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, এতদিন যে সহজ আবেগ এবং ভালোবাসার জন্য আমি যে কষ্ট পেয়েছি, আমি তা আর পেতে চাই না। শিমুল বিষয়টা সাপের জাত, এদের সহজে বিশ্বাস করা যায় না। শিমুলকে ছেড়ে চলে এসেছি। হোস্টেলে ফিরে মিতুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছি, বোন, তোকে আমি অনেক ভুল বুঝেছি, আমায় ক্ষমা করে দে। মিতু হেসে বলল, ধুর বোকামে, তুই আসলে মাথা মোটা। তোর প্রতি আমি রাগলে তো আমি তোকে ক্ষমা করব। শিমুলের সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সপ্তাহখানেক পর হঠাৎ করে মিতু বলল, একটা সুখবর আছে তোর জন্য না। আমি অবাক হয়ে বললাম, কী সুখবর। মিতু বলল, আমার ভাইয়ের জন্য তোকে বউ করে নিব, সন্তান সহ বউ। হি হি হি। আমি মিতুর চোখের দিকে তাকালাম। এত মায়াবী তার চোখ, এত মায়া তার মনে। মিতু আমার জন্য মিতু হওয়ার উপায় বের করলো। আমি সত্যি মিতু হতে চাই, সহজ সরল অথচ চৌকস মিতু। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।